আমি যখন পরদিন স্কুলে গেলাম তখন ক্লাসের সবাই ভিড় করে দাঁড়িয়েছিল। আমাকে কেউ বলে দেয়নি, কিন্তু আমি দেখে বুঝতে পারলাম আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে সবাই আনন্দে চিৎকার করে উঠল। কোনো সন্দেহ নেই যে সবচেয়ে জোরে চিৎকার করছে প্রিয়াঙ্কা, কিন্তু তার গলায় এখনও কোনো শব্দ নেই। মোটাসোটা কয়েকজন আমাকে কিভাবে জানি ঘাড়ে তুলে ফেলল। অন্যরা আমাকে ঘিরে লাফাতে লাগলো। মৌটুসি কোথা থেকে জানি কয়েকটা ফুল নিয়ে এসেছে, সেগুলো ছিঁড়ে পাপড়িগুলো সবাই মিলে আমার উপর ছিটাতে শুরু করলো। আমি মেডেলটা পকেটে করে নিয়ে এসেছিলাম, সেটা টের পেয়ে জয়ন্ত পকেট থেকে বের করে নিয়ে এসেছে। সবাই সেটা গলায় দিয়ে লাফালাফি করতে লাগলো। সেখানেই শান্ত হলো না। আমাকে ঘাড়ে নিয়ে তারা স্কুলের মাঠে চলে গেল। সেখানে কয়েকজন আমাকে ঘাড়ে নিয়ে স্কুলের মাঠে চক্কর দিতে লাগলো। অন্যরা চিৎকার করতে করতে পিছনে পিছনে ছুটতে লাগলো। স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ হলো সবচেয়ে বেশি। তারা পিছনে পিছনে ছুটতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, অঙ্ক ভাই, অঙ্ক ভাই, অঙ্ক ভাই, অঙ্ক ভাই। চেঁচামেচি হইচই শুনে স্যার আর ম্যাডামরা বের হয়ে এলেন। বের হয়ে এই দৃশ্য দেখে সবাই বারান্দায় দাঁড়িয়ে হাসতে লাগলেন। স্কুলের অ্যাসেম্বলিতে প্রিন্সিপাল ম্যাডাম গণিত প্রতিযোগিতা নিয়ে দু একটা কথা বললেন। তখন ক্লাস 3-র যে মেয়েটা পুরস্কার পেয়েছে তাকে আর আমাকে সামনে ডেকে আনা হলো। স্কুলের দপ্তরেই কয়েকটা খবরের কাগজ নিয়ে দাঁড়িয়েছিল। প্রিন্সিপাল ম্যাডাম সেখান থেকে কিছু কিছু জায়গা পড়ে শোনালেন। আমার জন্য সারা দেশে আমাদের স্কুলের সুনাম কেমন বেড়ে গেছে সেটা বলার পর সবাই হাততালি দিতে লাগলো। আমি আর চোখে রাজাকার স্যারকে দেখার চেষ্টা করলাম। মাত্র কয়দিন আগেই রাজাকার স্যার টিসি দিয়ে আমাকে বিদায় করে দেবার কথা বলেছিলেন। তা না হলে নাকি পুরো স্কুলের বেইজ্জতি হবে। এখন রাজাকার স্যার কি বলবেন? গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার পর একেবারে ম্যাজিকের মতো স্কুলে আমার অবস্থাটা পাল্টে গেল। আগে আমাকে দেখলে ছেলেমেয়েরা দূরে সরে যেত। এখন আমাকে দেখলেই সবাই দাঁত বের করে হেসে বলে, কী খবর আইনস্টাইন, আজকে কোনো কিছু আবিষ্কার হলো? আমি তাদের অনেকবার বলেছি আইনস্টাইন হচ্ছেন একজন বৈজ্ঞানিক, গণিতবিদ না, কিন্তু কোনো লাভ হয়নি। আগে মেয়েরা আমাকে রীতিমতো ভয় পেত। চোখ পাকিয়ে কারো দিকে তাকালেই মনে হতো এখনই ভ্যাঁ করে কেঁদে দিবে। এখন আমাকে ভয় তো পাই না, উল্টা আমার সাথে গল্প করার জন্য চলে আসে। অ্যালজেব্রা, জ্যামিতি বা ত্রিকোণমিতির কোনো কিছু না বুঝলেই এখন তারা আমার কাছে চলে আসে, আমাকে সেগুলো বুঝিয়ে দিতে হয়। মেয়েগুলি দুষ্টও কম না, বেশি সময় থাকার জন্য অনেক সময় বুঝেও না বুঝার ভান করে। তবে সবচেয়ে মজা হয় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। তাদের ধারণা আমি ভালো অঙ্ক জানি, তার মানে আমি নিশ্চয়ই বড় বড় গুণ করতে পারি। দেখা হলেই বলে, অঙ্ক ভাই, অঙ্ক ভাই, 723 আর 9024 গুণ করলে কত হয়? আমার মাথায় যেটা আসে সেটাই বলে দিই, 65,24,352। উত্তরটা ভুল হলো না শুদ্ধ হলো সেটা নিয়ে তারা মাথা ঘামায় না। কিছু একটা উত্তর পেলেই তারা খুশি। স্কুলের স্যারেরাও আমাকে আজকাল একটু ভালো চোখে দেখেন। সবচেয়ে মজা হয়েছিল সেদিন জ্যামিতি ক্লাসে। স্যার ক্লাসে এসে বললেন, আমার খুব একটা জরুরি কাজ পড়ে গেছে রে, থুপু তুই ক্লাসটা নিতে পারবি না? আমি বললাম, পারবো স্যার, কিন্তু কেউ আমার কথা শুনবে না, খালি আমাকে নিয়ে হাসাহাসি করবে। স্যার বললেন, করে দেখুক, আমি টেনে কল্লা ছিঁড়ে ফেলবো না? স্যার টেনে কল্লা ছিঁড়ে ফেলবেন শোনার পরেও সবাই হাসাহাসি করলো, কিন্তু তার মাঝে আমি জ্যামিতি ক্লাসটা নিয়ে নিলাম। কঠিন কঠিন কয়েকটা উপপাদ্য বুঝিয়ে দিলাম। আমার মনে হয় সবাই বেশ ভালোই বুঝেছে। দিলীপকেও দেখলাম কয়েকবার মাথা নাড়ল। আমার এরকম নতুন জীবন শুরু হওয়ায় সবচেয়ে খুশি হয়েছে প্রিয়ঙ্কা। তার ভাঙ্গা গলা ঠিক হতে পাকা 1 সপ্তাহ লেগে গেল। কাজেই সে যে কিভাবে আমাকে আবিষ্কার করে গণিত প্রতিযোগিতায় নিয়ে গেছে এবং আমাকে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন বানিয়ে ফেলেছে, এবং এই ব্যাপারটাতে পুরো কৃতিত্বটাই যে তার এবং আমার কোনোই কৃতিত্ব নাই, সেই বিষয়টা সবার শুনতে 1 সপ্তাহ অপেক্ষা করতে হলো।
তার ভাবভঙ্গি দেখে মনে হতে লাগলো আমি যেন কুরবানির গরু, এবং আমাকে নাকে দড়ি দিয়ে বেঁধে সে টেনে নিয়ে যাচ্ছে এবং সবাইকে বলছে যে এরকম মোটা তাজা কুরবানির গরুটা কিনে আনার পুরো কৃতিত্বটাই তার। তবে প্রিয়ঙ্কাকে সবাই পছন্দ করে, কাজেই সবাই তার সব কথা মেনে নেয়। আর এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে প্রিয়ঙ্কার আগে কেউ কোনো দিন আমার সাথে ভালো করে কথাও বলেনি। সত্যি সে আমাকে আবিষ্কার করেছে। ক্লাসের কেউ আমার সাথে আম্মু নিয়ে কথা বলে না, কিন্তু আমার ধারণা কিভাবে সবাই আসল ব্যাপারটা জেনে গেছে। কিন্তু আমার ধারণা এখানেও প্রিয়ঙ্কার একটা হাত আছে। সে সবাইকে বলে রেখেছে কেউ যদি ভুলেও আমার সাথে আম্মু নিয়ে কথা বলে তাহলে সে পিটিয়ে তাদের হাঁটুর মালাই চাকি খুলে রাখবে। শুধু বাসাতে আমার জীবন মোটামুটি আগের মতোই থেকে গেল, একেবারে কিছুই পরিবর্তন হয় নাই তা নয়। আমাকে আর বাথরুম ধুতে হয় না, দুলি খালাকে রান্নাবান্নায় সাহায্যও করতে হয় না। আগে স্কুলের বেতনের জন্য অনেক আগে থেকে আপুর পিছনে পিছনে ঘুরতে হতো, এখন আপু নিজে একটা খামে করে বেতনের টাকাটা দিয়ে যায়। অথচ মজার ব্যাপার হলো আমাকে স্কুলে আর বেতন দিতে হয় না। শুধু যে বেতন দিতে হয় না তা না, উল্টো আমাকে মাসে 300 টাকা বৃত্তি দেওয়া হয়। প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে একদিন জিজ্ঞেস করলেন আমি টিউশনি করাতে রাজি আছি কিনা। ইংলিশ মিডিয়ামে পড়ে একটা ভালো ছাত্র ম্যাথমেটিক্সের একটা টিউটর খুঁজছে। যদি এই টিউশনিটা পেয়ে যায় তাহলে প্রতি মাসে কমপক্ষে নিশ্চয়ই 2000 টাকা করে পাবো। ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তাদের কাছে টাকা নাকি হাতের ময়লা। প্রিয়ঙ্কা আগের মতোই আছে, এখনও সে গোপনে বিক্ষিপ্তভাবে আনন্দ বিতরণ করে যাচ্ছে। এগুলো গোপনীয় হলেও সে মাঝে মাঝে আমাকে বলে, আমি তার সাথে যেতে চাইলে আমাকেও নিয়ে যায়। একদিন একটা থুতুরে বুড়োকে একটা দাবার বুট আর ঘুড়ির প্যাকেট দিয়ে ফিরে আসছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই যে এভাবে একলা একলা জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াস, তোর বাসা থেকে কিছু বলে না? প্রিয়ঙ্কা রেগে বলল, আমি মোটেও জায়গায় ওই জায়গায় ঘুরে বেড়াই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিজেকে শুদ্ধ করে বললাম, তুই যে একলা একলা নানা রকম ইন্টারেস্টিং জায়গায় ঘুরে বেড়াস, তোকে বাসা থেকে কিছু বলে না? ওহো, তোর আব্বু আম্মু দুজনেই তোকে এভাবে ঘুরে বেড়াতে দেয়? আমার আম্মু নেই। ও, আমি কি বলবো বুঝতে পারলাম না। ইতস্তত করে বললাম, তোর আব্বু? আব্বু আছেন। ও। আমরা দুজন কিছুক্ষণ নিঃশব্দে হাঁটলাম। একসময় প্রিয়ঙ্কা বলল, আমার বাসার কাছাকাছি চলে এসেছি, যাবি? আমি তাকিয়ে দেখলাম সত্যিই তাই। জিজ্ঞেস করলাম, তোর আব্বু কি বাসায় আছেন? আছেন, সব সময় থাকেন। আমাকে দেখে রাগ হবেন না তো? প্রিয়ঙ্কা হি হি করে হাসলো, বলল, দূর গাদা, রাগ হবেন কেন? আমি লজ্জা পেয়ে বললাম, না মানে আমরা আরও কিছুক্ষণ হাঁটলাম। সরু একটা রাস্তার পাশে পুরনো একটা বাসার সামনে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা বলল, এই যে আমাদের বাসায় এসে গেছি। আমি বললাম, ও। প্রিয়ঙ্কার দরজায় শব্দ করলো। কয়েক মিনিট পরে খুট করে শব্দ করে দরজা খুলে গেল। আমি দেখলাম হুইল চেয়ারে বসে থাকা একজন মানুষ। মানুষটার চেহারা খুব সুন্দর। এক মাথা কালো চুল, কানের কাছে সেই চুলে পাক ধরেছে। চোখে পাতলা ধাতব রিমের একটা চশমা। প্রিয়ঙ্কা একটু আগে বলেছিল তার আব্বু সবসময় বাসায় থাকেন। এখন তাকে দেখে বুঝতে পারলাম কেন। হুইল চেয়ারে করে কোথায় আর যাবেন? প্রিয়ঙ্কা বলল, আব্বু দেখো একজন গেস্ট এসেছে। প্রিয়ঙ্কার আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের বিখ্যাত গণিতবিদ। হ্যাঁ আব্বু। ভেরি গুড। এসো তপু এসো। প্রিয়ঙ্কার কাছে তোমার অনেক গল্প শুনেছি। পত্রিকায় তোমার ছবি দেখে ভেবেছিলাম তুমি আরও বড়। তুমি তো আসলে অনেক ছোট। আমি কি বলবো বুঝতে পারলাম না। প্রিয়ঙ্কা নিজের জুতো খুলে খালি পায়ে ভিতর থেকে একটু ঘুরে এসে বলল, তপু আমার আব্বু হচ্ছেন একজন লেখক। আমি চোখ বড় বড় করে বললাম, সত্যি? হ্যাঁ সত্যিকার লেখক। আমি জিজ্ঞেস করলাম, কী নাম? প্রিয়ঙ্কা হি হি করে হাসলো, বলল, নাম বললে তুই চিনবি না, আসলে কেউ চিনবে না। আব্বু 2-3 বছর পরিশ্রম করে যে বই লিখে সেটা ছাপা হয় 10 কপি। যে ছাপায় সে কিনে 5 কপি আর আব্বু কিনে 5 কপি। প্রিয়ঙ্কার আব্বু বললেন, সে 5 কপি কিনে তোর আব্বু কী করে সেটাও বলে দেয়। বাসায় যদি কেউ আসে জোর করে তাকে একটা কপি ধরিয়ে দেয়। আজকে তুই এসেছিস, তোকে আব্বুর বইয়ের 1 কপি নিয়ে যেতে হবে, দেখিস। আমি এক ধরনের বিস্ময় নিয়ে প্রিয়ঙ্কা আর তার আব্বুর দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে দুজন সমবয়সী বন্ধু কথা বলছে। আমার আব্বু যদি বেঁচে থাকতেন তাহলে আমিও কি এভাবে কথা বলতে পারতাম? আমি জিজ্ঞেস করলাম, আপনি কিসের উপর বই লিখেন? প্রিয়ঙ্কার আব্বু কথা বলার আগেই প্রিয়ঙ্কা বলল, তুই শুনলে বিশ্বাস করবি না,
আব্বু যেই সব বিষয়ের উপর বই লিখে সেই সব বিষয় যে আছে সেটাও তুই জানিস কি না সন্দেহ আছে। প্রিয়ঙ্কার আব্বু বললেন, বেশ, অনেক বাপের বদনাম করা হয়েছে, এখন তোর বিখ্যাত বন্ধুর জন্য চা নাস্তা কিছু নিয়ে আয়। প্রিয়ঙ্কা বলল, আনছি বাবা, আনছি। প্রিয়ঙ্কা রান্নাঘরের দিকে চলে যাবার পর প্রিয়ঙ্কার আব্বু আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, আমার বইগুলো হচ্ছে অবলুপ্ত প্রাণীদের উপর। অবলুপ্ত প্রাণী? হ্যাঁ, আমাদের অঞ্চলে একসময় গন্ডার থাকতো, তুমি জানো? আমি জানতাম না, তাই অবাক হয়ে তাকালাম। প্রিয়ঙ্কার আব্বু বললেন, শুধু গন্ডার না, এখানে বনরুই বলে একটা প্রাণী থাকতো, নীলগাই নাম এক ধরনের প্রাণী থাকতো, এখন সব অবলুপ্ত হয়ে গেছে, না হয় অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমি ভাবলাম, প্রাণীগুলো যখন থাকবেই না, অন্তত তার ইতিহাসটা বেঁচে থাকুক, কি বলো? আমি গম্ভীরভাবে মাথা নাড়লাম। আমি অনেক আস্তে আস্তে বুঝতে পারছি প্রিয়ঙ্কা কেমন করে প্রিয়ঙ্কা হয়েছে। তার আব্বু আমার সাথে এমনভাবে কথা বলছেন যেন আমি একজন বড় মানুষ। প্রিয়ঙ্কার সাথেও নিশ্চয়ই এভাবে কথা বলেন, তাই প্রিয়ঙ্কা নিজে বুঝার আগেই বড় হয়ে গেছে। তার কথাবার্তা, চালচলন সব বড় মানুষের মতো। আমি আর চোখে কয়েকবার প্রিয়ঙ্কার আব্বুর দিকে তাকালাম। হুইল চেয়ারে তার পাগুলা দেখে মনে হয় না সেখানে কোনো সমস্যা আছে, কিন্তু আসলে নিশ্চয় আছে, তা না হলে হুইল চেয়ারে কেন? কি হয়েছিল কে জানে। কিছুক্ষণের মাঝে প্রিয়ঙ্কা চানাচুর আর চা নিয়ে এলো। এইটুকুন সময়ের মাঝে চানাচুরগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়ে এসেছে। ছোট একটা টেবিল ঘিরে আমরা বসেছি, আমি আর প্রিয়ঙ্কার চেয়ারে, প্রিয়ঙ্কার আব্বু হুইল চেয়ারে। চা খেতে খেতে প্রিয়ঙ্কা কথা বলতে লাগলো। প্রিয়ঙ্কার আব্বু একসময় তাকে থামালেন, বললেন, প্রিয়ঙ্কা, তোর কথা তো প্রত্যেক দিনই শুনি, আজকে তোর গেস্টের মুখ থেকে কিছু শুনি। প্রিয়ঙ্কা হি হি করে হেসে বলল, তাহলেই হয়েছে। আমাদের তপু মাত্র 3টা শব্দ জানে, একটা হচ্ছে ও, আরেকটা আচ্ছা এবং আরেকটা তাই নাকি। তাই তুমি যদি তপুর কথা শুনতে চাও, এই 3টাতেই সন্তুষ্ট থাকতে হবে। প্রিয়ঙ্কার আব্বু হেসে বললেন, ঠিক আছে, এই 3টাতে না হয় সন্তুষ্ট থাকবো, কিন্তু তার মুখ থেকে শুনে সন্তুষ্ট থাকি। প্রিয়ঙ্কার আব্বু আমার দিকে তাকিয়ে বললেন, খবরের কাগজে তোমার সম্পর্কে যেটা লিখেছে সেটা পরে মনে হলো তুমি হয়তো একটা ইয়াং প্রডিজি। প্রডিজি কি জানো তো? খুব কম বয়সে যাদের মেধার অস্বাভাবিক বিকাশ ঘটে তাদেরকে বলে প্রডিজি। আমি অস্বস্তিতে নড়চড়ে বসলাম। না, সেরকম কিছু না, তোমার বিনয় করার প্রয়োজন নেই। দেখা গেছে গণিত, সঙ্গীত এইসব বিষয়ে মেধা সাধারণত খুব কম বয়সে বিকশিত হয়। আমি বললাম, ও, আমার প্রশ্ন হচ্ছে তুমি সেটাকে কন্ট্রোল করতে পারবে তো? কন্ট্রোল? হ্যাঁ। প্রিয়ঙ্কার আব্বু চায়ে চুমুক দিয়ে বললেন, আমার মেয়ে তোমাকে রাতারাতি বিখ্যাত বানিয়ে ফেলে মহাখুশি। আমার প্রশ্ন হলো, সেটা তোমার জন্য কি ভালো হলো নাকি খারাপ হলো? প্রিয়ঙ্কা টকাস করে কাপটা টেবিলে রেখে বলল, কি বলছো তুমি আব্বু? এটা আবার খারাপ হবে কেমন করে? আমি সেটাই বলার চেষ্টা করছি। খ্যাতি খুব বিচিত্র একটা জিনিস, এটা লটারির মতো, অনেক চেষ্টা করেও এটা পাওয়া যায় না। যারা পাওয়ার তারা এমনিতেই পায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? কি? বেশিরভাগ সময়ে খ্যাতিটা অপাত্রে যায়, যারা পায় তারা সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারে না। প্রিয়ঙ্কা বলল, বুঝলি তপু, এই জন্য আমাদের বাসায় কেউ আসতে চায় না। আসলেই আব্বু এমন জ্ঞানের কথা শুরু করে দেয় যে সে কোনো মতে প্রাণ নিয়ে পালায়। প্রিয়ঙ্কার আব্বু বললেন, বাজে কথা বলবি না, আজকে প্রথম তুই একজন বিখ্যাত মানুষ এনেছিস, এর আগে বিখ্যাত কেউ এসেছে? আমি অস্বস্তিতে নড়েচড়ে বসে বললাম, আমি মোটেও বিখ্যাত না। প্রিয়ঙ্কার আব্বু বললেন, কিন্তু তোমার ভিতরে বিখ্যাত হওয়ার সবগুলো এলিমেন্ট আছে, সেজন্য তোমাকে জিজ্ঞেস করছি, যদি কখনো খ্যাতি এসে তোমার হাতে ধরা দেয়, তুমি সেটা কন্ট্রোল করতে পারবে? আমি এই প্রশ্নের কী উত্তর দেব সেটা বুঝতে পারলাম না। মাথা চুলকে বললাম, এ এ। প্রিয়ঙ্কা হি হি করে হেসে বলল, তপুর 3 শব্দের সাথে 4 নম্বর শব্দ যোগ হলো, সেটা হচ্ছে এ। প্রিয়ঙ্কার আব্বু বললেন, আসলে এইটুকুন ছেলেকে অনেক বড় প্রশ্ন করে ফেলেছি তো, উত্তর দেবে কিভাবে? আমি বললাম, আপনি উত্তরটা দিয়ে দেন, আমি দিলে সেটা তো আমার উত্তর হবে, তোমার উত্তর হবে না। আমি আবার মাথা চুলকে বললাম, এ এ এ এ। সেটা শুনে প্রিয়ঙ্কা আবার হি হি করে হেসে ফেলল। প্রিয়ঙ্কার আব্বু একটু হাসলেন, হেসে বললেন, আমার কয়েকজন খুব বিখ্যাত বন্ধু আছে, নাম বললে তোমরা চিনবে। আমি তাদেরকে খুব ভালো করে স্টাডি করেছি। করে কি দেখেছি জানো? কি?
খ্যাতিটা গুরুত্বপূর্ণ না, যে গুণের জন্য খ্যাতি এসেছে সেটা গুরুত্বপূর্ণ। তাই মিছিমিছি খ্যাতির পিছনে ছুটতে হয় না। মানুষ তো একটা মাত্র জীবন পায়, সেই জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে হয়। তাই বলছিলাম, একজন বিখ্যাত মানুষ হয়ে বিশেষ লাভ নেই, কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হয়ে অনেক লাভ। প্রিয়ঙ্কা বলল, এই জন্য আমি বাসায় কাউকে আনতে চাই না। সুযোগ পেলেই তুমি উল্টাপাল্টা কথা বলে মাথা আওলা জাওলা করে দাও। প্রিয়ঙ্কার আব্বু বললেন, ঠিক আছে, আর আওলা জাওলা করবো না। তার চাইতে আমার লাস্ট বইটা নিয়ে আয়, টুপুকে দেখাই। কোনো জ্ঞানের কথা বলতে পারবে না কিন্তু। ভয় পাস না, বলবো না। প্রিয়ঙ্কা তখন শেলফ থেকে তার আব্বুর লেখা বেশ কয়েকটা বই নামিয়ে আনলো। আমি যখন বিকালবেলা প্রিয়ঙ্কার বাসা থেকে বের হচ্ছিলাম, তখন সে আমাকে একটু এগিয়ে দিতে এলো। আমি যখন বললাম কোনো দরকার নেই, তখন সে বলল, মোড়ের দোকান থেকে তার নাকি ডিম আর তেল কিনতে হবে। রাস্তা দিয়ে পাশাপাশি হাঁটতে হাঁটতে আমি বললাম, আচ্ছা প্রিয়ঙ্কা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। আব্বু কেন হুইল চেয়ারে সেটা জিজ্ঞেস করবি তো? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ, আমি যখন ছোটো তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। আম্মু স্পট ডেড, আব্বুর কোমর থেকে নিচে প্যারালাইজড। আমি কিছুক্ষণ প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে থেকে বললাম, তোর সাথে আমার একটা মিল আছে, দেখেছিস? কী মিল? আমার বেলায় অ্যাক্সিডেন্টায় আব্বু স্পট ডেড, আম্মু প্যারালাইজড। তোর আব্বুর শরীর আর আমার আম্মুর মন। প্রিয়ঙ্কা কোনো কথা না বলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা বড় নিঃশ্বাস ফেলল। আমি অন্যমনস্কভাবে চিন্তা করতে লাগলাম, কোনটা ভালো, শরীর অবশ হয়ে যাওয়া নাকি মন অবশ হয়ে যাওয়া? প্রিয়ঙ্কা এটা ঠিক কিভাবে করে জানি না। আমাদের ক্লাসের ছেলে মেয়েদের যেদিন যার জন্মদিন, সেদিন সে তার জন্য একটা উপহার নিয়ে আসে। খুব যে দামি উপহার আনে তা না, ছোটোখাটো উপহার, কিন্তু সে খুব ভাবনা চিন্তা করে সেটা আনে। জাবেদ হচ্ছে বইয়ের পোকা, তার জন্য আনলো একটা বই। এবং মজার কথা হচ্ছে, এমন একটা বই যে বইটা জাবেদ পড়ার জন্য অনেক দিন থেকে খুঁজছে এবং খুঁজে পাচ্ছে না। বইয়ের প্যাকেটটা খুলে সে যখন বইটা দেখলো, তার মুখটা একেবারে 100 ওয়াট বাল্বের মতো জ্বলে উঠল। আমি তখন বুঝতে পারলাম প্রিয়ঙ্কা কেন এটা করে। একজন মানুষের মুখের যখন আনন্দে 100 ওয়াট বাল্বের মতো উজ্জ্বল হয়ে ওঠে, সেটা দেখার চাইতে মজার ব্যাপার আর কি আছে। আমাদের নীলিমা হচ্ছে একজন গায়িকা, তার জন্য প্রিয়ঙ্কা আনলো একটা স্বরলিপির বই। বইটা পুরানো এবং পোকা খাওয়া। আমি ভেবেছিলাম এই বইটা দেখে নীলিমা নিশ্চয়ই একটু বিরক্ত হবে। হলো ঠিক তার উল্টো। খুশিতে লাফাতে লাগলো, কারণ সেটাতে নাকি দ্বিজেন্দ্রলালের কোন একটা হারিয়ে যাওয়া গানের স্বরলিপি আছে। আমাদের ইস্তিয়াক হচ্ছে ক্রিকেটের ভক্ত, দুনিয়ার সব ক্রিকেটারদের নামধাম তার মুখস্থ। তাকে দিল একটা সাইবার ক্যাফের কুপন, পিছনে একটা ওয়েবসাইটের ঠিকানার নিচে প্রিয়ঙ্কা লিখে দিয়েছে, এখানে পৃথিবীর সমস্ত ক্রিকেটের খবর আছে। ইশতিয়াক ইন্টারনেট, সাইবার ক্যাফে এসব কিছুই জানতো না। আরেকজনকে নিয়ে সেটা দেখে একেবারে হতবাক হয়ে গেল। সারা জীবনের জন্য সে প্রিয়ঙ্কার ভক্ত হয়ে গেল সাথে সাথে। প্রিয়ঙ্কার এই বিক্ষিপ্তভাবে আনন্দ প্রদান পদ্ধতিটা আমরা সবাই কম বেশি টের পেতে শুরু করেছি। বিষয়টা মনে হয় একটু ছোঁয়াছে। ক্লাসের আরও অনেকে দেখি সেটা করতে শুরু করেছে। প্রিন্সিপাল ম্যাডাম ইংলিশ মিডিয়াম সেই ছাত্রটার জন্য আমাকে প্রাইভেট টিউটর বানিয়ে দেওয়ার পর মাসের শেষে আমি যখন 2500 টাকা পেলাম, আমার প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা হলো। আমিও তখন একটু বিক্ষিপ্তভাবে আনন্দ প্রদান পদ্ধতি করার চেষ্টা করলাম। প্রিয়ঙ্কা যেরকম অনেক দিন সময় নিয়ে চিন্তাভাবনা করে, আমি সেরকম পারি না, তাই আমি এরকম জটিল কিছু করার চেষ্টা করলাম না। ক্লাসের সবার জন্য মোড়ের দোকান থেকে জিলেপি কিনে নিয়ে এলাম। সবাই যখন কাড়াকাড়ি করে জিলেপি খেলো এবং জিলেপির রস কারো হাতে, কারো বই খাতা এবং কারো জামা কাপড় আটা আটা হয়ে গেল, সেটাও কম মজার ব্যাপার হলো না। তবে আমরা কেউ প্রিয়ঙ্কাকে হারাতে পারলাম না। আমরা যখন বিক্ষিপ্তভাবে আনন্দ প্রদান এর চেষ্টা করি, সেটা অনেক সময় হয়ে যায় জোর করে করা, সাজানো বা কৃত্রিম। প্রিয়ঙ্কা যখন করে সেটা হয় একেবারে স্বাভাবিক। দেখতে দেখতে প্রিয়ঙ্কা মেয়েটার জন্য ক্লাসের সবার এত মায়া হয়ে গেল, সেটা আর বলার নয়। সেটা আমি বুঝতে পারলাম একদিন দুপুরবেলা, যখন ক্লাসের সবচেয়ে খাটকোট্টা ছেলে মুশফিক গ্যাস গ্যাস
করে তার গাল চুলকাতে চুলকাতে বলল, আমাদের প্রিয়াঙ্কার জন্য কিছু একটা করা দরকার। আশেপাশে যারা ছিল তারা সবাই ঘুরে মুশফিকের দিকে তাকিয়ে মাথা নাড়ল। সবাই কখনো না কখনো এই কথাটা ভেবেছে। ক্লাসের সবচেয়ে লাজুক এবং মুখ চোরা শিউলি বলল, হ্যাঁ, আমাদের সবাই মিলে প্রিয়াঙ্কার জন্য কিছু একটা করা উচিত। জয়ন্ত মাথা নাড়ল, বলল, সবাই মিলে। সবাই শব্দটাতে সে আলাদাভাবে জোর দিল। আমি একটু অবাক হয়ে দেখলাম আশেপাশে যারা ছিল তারা সবাই কাছাকাছি জড়ো হয়ে বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করলো। প্রিয়াঙ্কা এর মাঝে কার জন্য কী করেছে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। আমার হয়তো সবচেয়ে বেশি কথা বলা উচিত ছিল, কিন্তু আমি চুপ করে বসে অন্যদের কথা শুনতে লাগলাম। প্রিয়াঙ্কার জন্য কি করা যায় সে ব্যাপারে ছেলেরা এবং মেয়েরা দুই ভাগে ভাগ হয়ে গেল। মোটাসোটা আদনান বলল, প্রিয়াঙ্কাকে নিয়ে আমাদের কোথাও চাইনিজ না হলে পিৎজা খেতে যাওয়া উচিত। সব ছেলেরা জোরে জোরে মাথা নেড়ে সে প্রস্তাবের সম্মতি দিল। মৌটুসী বলল, প্রিয়াঙ্কার জন্য আমাদের একটা গানের অনুষ্ঠান করা উচিত, এবং সব মেয়েরা সে প্রস্তাবে ছেলেদের থেকেও জোরে জোরে মাথা নেড়ে সম্মতি দিল। ছেলেদের এবং মেয়েদের মাঝে একটা ঝগড়া শুরু হয়ে যাবার অবস্থা। ঠিক তখন প্রিয়াঙ্কা ক্লাসে হাজির হলো বলে ঝগড়াটা বেশি দূর গড়াতে পারল না। পরের দিন যখন প্রিয়াঙ্কা আশেপাশে নেই তখন আবার আগের আলোচনা শুরু হলো। জয়ন্ত চাইনিজ কিংবা গানের অনুষ্ঠান এই দুটো কোনোটাতেই না গিয়ে বলল, আমাদের করা উচিত একটা সারপ্রাইজ পার্টি। আদনান ভ্রু কুচকে বলল, সারপ্রাইজ পার্টি? জয়ন্ত মাথা নেড়ে বলল, হ্যাঁ, সেখানে তোর খাওয়া দাওয়াও থাকতে পারে, আবার ধর গান বাজনাও থাকতে পারে। প্রস্তাবটা অনেকের মনে ধরল। মোটুসি জিজ্ঞেস করলো, কোথায় হবে সারপ্রাইজ পার্টি? মামুন বলল, এই ক্লাসেই করতে হবে। আদনান বলল, ক্লাসে? ক্লাসে খাওয়া দাওয়াটা হবে কেমন করে? মোটুসি বলল, গান বাজনা করতে হলে হারমোনিয়াম তবলা লাগবে না? ক্লাসে সেটা আনবি কেমন করে? আদনান বলল, আর যদি আনাও হয় সেটা তাহলে সারপ্রাইজ থাকবে না, প্রিয়াঙ্কা বুঝে যাবে। শিউলি বলল, হ্যাঁ, মনে নাই সে একবার আমার জন্মদিনে আমাকে সারপ্রাইজ দিল? সেটা সত্যি, সারপ্রাইজ পার্টি দেওয়ার নিয়মকানুন প্রিয়াঙ্কাই সবচেয়ে ভালো জানে। তাকে সারপ্রাইজ করা মনে হয় খুব সোজা হবে না। ক্লাসে তাকে সারপ্রাইজ করতে হলে মনে হয় সে তো সারপ্রাইজই হবে না, উল্টা আমরা সারপ্রাইজ হয়ে যাব। আমাদের মাঝে দিলীপ কথাবার্তা কম বলে। সেটা তার বেশি বুদ্ধির লক্ষণ না কম বুদ্ধির লক্ষণ সেটা আমরা এখনও জানি না। পড়াশোনার ব্যাপারে সে যে খুব ঢিলে সেটা আমরা সবাই জানি, কিন্তু অন্য বিষয়ে সে কীরকম তার পরীক্ষা কখনো হয়নি। সে হাই তুলে বলল, আসলে এটা করতে হবে প্রিয়াঙ্কার বাসায়। আমরা সবাই অবাক হয়ে বললাম, প্রিয়াঙ্কার বাসায়? দিলীপ মাথা নাড়ল, বলল, হ্যাঁ। মোটরসি জানতে চাইল, সেটা কীভাবে করবি? তা আমি জানি না বলে দিলীপ হেঁটে হেঁটে চলে গেল। প্রথমে কেউ দিলীপের কথাটা গুরুত্ব দিয়ে নেয় নাই, কিন্তু সবাই যখন ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করলো তখন বুঝতে পারলো সেটাই সবচেয়ে সঠিক জায়গা। সকালবেলা প্রিয়াঙ্কা যখন বের হয়ে যাবে তখন আমরা সবাই সব কিছু নিয়ে বাসার ভিতরে ঢুকে যাব, সব কিছু ছটপট রেডি করে ফেলবো। তারপর প্রিয়াঙ্কা যখন ফিরে আসবে তখন চিৎকার করে বলবো, সারপ্রাইজ! সাথে সাথে পার্টি শুরু হয়ে যাবে, এবং সেটা হবে একেবারে ফাটাফাটি পার্টি। কিন্তু সমস্যা একটাই, আমরা সবাই মিলে প্রিয়াঙ্কার বাসায় ঢুকবো কেমন করে? সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন মোটুসি আমার দিকে তাকালো এবং তাকিয়েই রইল। আমি বললাম, আমার দিকে তুই এভাবে তাকিয়ে আছিস কেন? মোটুসি বলল, তুই? আমি? আমি কি? তুই ব্যবস্থা করবি? আমি কিসের ব্যবস্থা করব? কেমন করে প্রিয়াঙ্কার বাসায় যাওয়া যায়? আমি ইতস্তত করে বললাম, আমি কেন? তা না হলে কে? প্রিয়াঙ্কা তোর জন্য কী করেছে তুই জানিস? সত্যি কথা বলতে কি, প্রিয়াঙ্কা আমার জন্য কী করেছে সেটা অন্যরা কিছুই জানে না। অন্যরা শুধু জানে গণিত কম্পিটিশনে আমাকে নিয়ে যাওয়ার অংশটুকু, বাকিটুকু শুধু জানি আমি। আমি বললাম, হ্যাঁ জানি। তাহলে? এবার মোটুসির সাথে অন্যরাও যোগ দিল। জয়ন্ত বলল, তোর মাঝে কৃতজ্ঞতা বলে কিছুই নেই। মামুন বলল, তুই প্রিয়াঙ্কার জন্য কিছু করতে চাস না? আদনান বলল, প্রিয়াঙ্কা তোর জন্য যেটা করেছে সেটা কি অন্য কেউ করতো? আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নেই। শিউলির মতো মুখ চোরা লাজুক মেয়েটা পর্যন্ত হাত তুলে আমাকে ধমক দিয়ে বলল, তোমাকে ব্যবস্থা করতে হবে। আমি মাথা চুলকে বললাম, কিন্তু মানে আমি বলছিলাম কি, তাহলে কাজে কেউ আমার কথা শুনল না। আমি কি করব বুঝতে না পেরে পরের দিন স্কুল ছুটির পর প্রিয়াঙ্কাদের বাসায় হাজির হলাম। প্রিয়াঙ্কা সরাসরি বাসায় যায় না,
দুনিয়া ঘুরে নানান জায়গায় বিক্ষিপ্তভাবে আনন্দ বিতরণ করে তারপর বাসায় ফিরে আসে। আমি দরজায় শব্দ করলাম। কিছুক্ষণ পর খুট করে শব্দ করে প্রিয়ঙ্কার আব্বু দরজা খুলে দিলেন। আমাকে দেখে একটু অবাক হলেন, কিন্তু সেটা প্রকাশ করলেন না। বললেন, আরে আমাদের ম্যাথমেটিশিয়ান দেখি, এসো এসো। আমি ভিতরে ঢুকলাম। প্রিয়ঙ্কার আব্বু তার হুইল চেয়ারটি ঘুরিয়ে ঘরের ভিতরে যেতে যেতে বললেন, বসো তপু, প্রিয়ঙ্কা তো এখনও বাসায় আসে নাই, তার আসতে দেরি হয়। জানি, আমি ইতস্তত করে বললাম। আমি আসলে আপনার কাছে এসেছি। আমার কাছে? জি, কী ব্যাপার? মানে আমি বলছিলাম কি, প্রিয়ঙ্কার আব্বু খুব ধৈর্য ধরে মুখে হাসি ফুটিয়ে আমার দিকে তাকিয়ে বসে রইলেন। আমি শেষ পর্যন্ত বললাম, আমাদের ক্লাসের সবাই ঠিক করেছে যে প্রিয়ঙ্কার জন্য একটা সারপ্রাইজ পার্টি দেবে। তাই নাকি? কী উপলক্ষে? কোনো উপলক্ষ না, এমনি। এমনি সারপ্রাইজ পার্টি? জি। প্রিয়ঙ্কার আব্বু হেসে বললেন, তা আমাকে কি করতে হবে? সবাই মিলে ঠিক করেছে পার্টিটা এইখানে হবে। এইখানে? এবারে প্রিয়ঙ্কার আব্বুর মুখে খুব হালকা মতন একটা দুশ্চিন্তা উকি দিল, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি দুশ্চিন্তাটা লুকিয়ে ফেললেন। আমি তাড়াতাড়ি বললাম, আপনার কিছুই করতে হবে না, সব আমরা করব। আমরা খাবার দাবার নিয়ে আসব, একটা গানের অনুষ্ঠান হবে। গানের অনুষ্ঠান? মনে হলো আবার তার মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। এবারে ঠিক হালকা দুশ্চিন্তার ছাপ না, বেশ গভীর। আমি বললাম, জি, আমাদের ক্লাসের কয়েকজন খুব সুন্দর গান গাইতে পারে, কয়েকজন একটা নাটকও করতে চাইছে। নাটক? এবারে প্রিয়ঙ্কার আব্বুর মুখে আরও বেশি দুশ্চিন্তার ছাপ পড়ল। সেটা ঠিক লুকানোর চেষ্টাও করলেন না। আমতা আমতা করে বললেন, আমি বলছিলাম কি, সারপ্রাইজ পার্টি সাধারণত সারপ্রাইজ থাকে না, তার চেয়ে একটা সাধারণ পার্টি করলে ভালো হয় না? খুব সিম্পল। তোমরা সবাই আসলে আমি আর প্রিয়ঙ্কা মিলে তোমাদের জন্য একটু চা নাস্তা রেডি করলাম। উহু, আমি মাথা নেড়ে বললাম, ক্লাসের ছেলেমেয়েরা রাজি হবে না। প্রিয়ঙ্কার আব্বু চিন্তিত মুখে বললেন, রাজি হবে না? না। আমি মুখটা গম্ভীর করে বললাম, সবাই প্রিয়ঙ্কাকে খুব পছন্দ করে তো, তাই তার জন্য একটা সারপ্রাইজ পার্টি দিতে চাই। প্রিয়ঙ্কার আব্বু একটা নিঃশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, তাহলে তো করতেই হয়। আমি মাথা নেড়ে বললাম, জি। আমাকে কি করতে হবে? কিছু করতে হবে না, আমি বড় সাথেই বললাম, আমরা সবাই আগে এসে পাশে সব কিছু রেডি করে ফেলবো, তারপর সবাই লুকিয়ে থাকবো। প্রিয়ঙ্কা যেই আসবে। প্রিয়ঙ্কার আব্বু মাথা নাড়লেন, বললেন, বুঝেছি, তোমরা আমাকে আগে জানিয়ে দাও কবে আসবে, কখন আসবে। জি, জানিয়ে দেব। প্রিয়ঙ্কার আব্বুকে একটু মনমরা দেখালো, বললেন, তোমাকে কি খেতে দেবো বলো, ভালো বিস্কুট আছে। না চাচা, আমি মাথা নেড়ে বললাম। প্রিয়ঙ্কা এসে আমাকে দেখলে সব বুঝে ফেলবে। তা ঠিক, আমি যাই চাচা। ঠিক আছে, আপনি কিন্তু প্রিয়ঙ্কাকে বলবেন না কিছু? না, বলবো না। আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে এলাম। পরের দিন যখন সবাইকে বলেছি যে সারপ্রাইজ পার্টি করার জন্য সব ব্যবস্থা করে ফেলেছি, তখন সবাই বেশ অবাক হলো। তারা কেউ চিন্তাও করে নাই যে আমি এত তাড়াতাড়ি প্রিয়ঙ্কার বাসায় গিয়ে তার আব্বুর সাথে কথাবার্তা বলে সব ঠিক করে ফেলব। প্রথমে তারা বিশ্বাস করতে চাইল না। কয়েকবার কিরা কসম কাটার পর শেষ পর্যন্ত সবাই বিশ্বাস করল। কাজেই সবাই মিলে এখন পরের অংশটুকু করার জন্য রেডি হতে লাগলো। ক্লাস কবি জহুরুলকে দায়িত্ব দেওয়া হলো প্রিয়ঙ্কাকে নিয়ে একটা গান লেখার। গান লেখার পর মৌটুসী আর নীলিমা সেটাতে সুর দিল। গানটার শুরু এরকম, আমাদের ক্লাসে আছে ছটফটে মেয়ে, দিন কাটে আনন্দে, নেচে গান গেয়ে, প্রিয়ঙ্কা সে যে প্রিয়ঙ্কা। আদনান, ইশতিয়াক, মামুন, জয়ন্ত তারা মিলে একটা নাটক দাঁড় করাচ্ছে। আমাকেও অভিনয় করতে বলেছিল, আমি রাজি হইনি। আমি ভালো করে কথাই বলতে পারি না, অভিনয় করব কিভাবে? সবার কাছ থেকে চাঁদা তোলা হলো, সেগুলো দিয়ে কিছু উপহার কেনা হবে, খাবার দাবার কেনা হবে। কী খাওয়া হবে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক করে ঠিক করা হলো কাবাব এবং পরোটা কিনে আনা হবে, তার সাথে পেপসি। যদি টাকা পয়সা দিয়ে কুলানো যায় তাহলে 2 কেজি মিষ্টিও কিনে আনা হবে। সারপ্রাইজ পার্টি করার জন্য বাসাটাকে সাজাতে হবে। রঙিন কাগজ এবং বেলুন দিয়ে সাজানোর জন্য আমাদের ক্লাস শিল্পী নাইমাকে দায়িত্ব দেওয়া হলো। পুরো ব্যাপারটা করতে হবে ছুটির দিনে, তাই উৎসাহে সবাই ছটফট করতে থাকলেও পরের শুক্রবার দুপুরবেলার আগে সময় ঠিক করা গেল না। আমি সেটা প্রিয়ঙ্কার আব্বুকে জানানোর জন্য তাকে ফোন করলাম। ফোন ধরে প্রিয়ঙ্কার আব্বু বললেন, হ্যালো। আমি বললাম, চাচা, আমি তপু। ও, কী খবর ম্যাথমেটিশিয়ান? জি ভালো। প্রিয়ঙ্কা আশেপাশে নাই তো? না, একটু বাইরে গেছে। চাচা,
আমরা শুক্রবার বিকালবেলা টাইম ঠিক করেছি। গুড। আমার কিছু করতে হবে? না চাচা, কিছু করতে হবে না। শুধু শুধু কি, প্রিয়ঙ্কাকে আধা ঘন্টার জন্য যদি বাসা থেকে কোথাও পাঠাতে পারেন তাহলে খুব ভালো হয়। প্রিয়ঙ্কার আব্বু এক মুহূর্ত কি একটা ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি কোনো কাজে প্রিয়ঙ্কাকে আধা ঘন্টার জন্য বাইরে পাঠিয়ে দেব। থ্যাংক ইউ চাচা। কয়টার সময় বাইরে পাঠাবো? 2:30টার সময়। ঠিক আছে, তাহলে 2:30 থেকে 3টার জন্য তাকে বাইরে পাঠাবো। তোমাদের এর মাঝে চলে আসতে হবে। জি চাচা। তাহলে তোমাদের সাথে শুক্রবারে দেখা হবে। জি চাচা। আপনি কিন্তু প্রিয়াঙ্কাকে কিছু বলবেন না। প্রিয়ঙ্কার আব্বু হাসলেন, হেসে বললেন, আমি কিছু বলবো না, তবে তোমরা ব্যাপারটা প্রকাশ করে দিও না। এইসব ব্যাপারে প্রিয়ঙ্কা কিন্তু খুব চালাক। জি চাচা, আমরা জানি। টেলিফোনটা রেখে আমি বুক থেকে একটা বড় নিঃশ্বাস বের করে দিলাম। আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমি অক্ষরে অক্ষরে করে ফেলেছি। এখন অন্যদের বাকি দায়িত্ব শেষ করতে হবে। দেখা যাক কী হয়। সেদিন রাত্রিবেলা যখন মিচকি আমার সাথে দেখা করতে এলো, আমি তাকে হাতে তুলে নিয়ে ফিসফিস করে বললাম, বুঝলি মিচকি, আগামী শুক্রবারে আমাদের বিশাল প্ল্যান। মিচকি পিছনের 2 পায়ে ভর দিয়ে বসে আমার দিকে তাকিয়ে প্ল্যানটা ভালো করে শুনতে চাইল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, প্রিয়ঙ্কাকে একটা সারপ্রাইজ পার্টি দেব। সারপ্রাইজ পার্টি মানে বুঝেছিস? হঠাৎ করে একটা পার্টি দিয়ে চমকে দেওয়া। রান্নাঘর থেকে ধুলিখালা হঠাৎ করে স্টোররুমে উকি দিল। বলল, কী ব্যাপার, তুমি একলা একলা কার সাথে কথা বলো? আমি তাড়াতাড়ি হাত দিয়ে মিষ্টিকে আড়াল করে বললাম, কার সাথে কথা বলবো আবার, নিজের সাথে কথা বলি। ধুলিখালা দাঁত বের করে হাসলো, বলল, এই বিষয়টা খারাপ না। নিজের সাথে নিজে কথা বললে কোনো ঝগড়া বিবাদ হয় না। তবে খালি একটা সমস্যা। কী সমস্যা ধুলিখালা? অন্যরা শুনলে তারা পাগল ভাবে। ধুলিখালা হাসতে হাসতে আবার রান্নাঘরে চলে গেল। আমি শুনলাম বিড়বিড় করে সে নিজের সাথে কথা বলছে। আমি মিচকিকে এক টুকরো রুটি ধরিয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি খেয়ে পালিয়ে যা। মিচকি 2 হাতে রুটির টুকরোটা ধরে গভীর মনোযোগ দিয়ে খেতে শুরু করলো। শুক্রবার দিন 2টা বাজার আগে আমি প্রিয়ঙ্কার বাসায় কাছাকাছি চলে এসেছি। বাসার ভিতরে এখন ঢোকা যাবে না, তাই কাছাকাছি একটা শপিং মলের ভিতরে হাঁটাহাঁটি করতে লাগলাম। একটু পরে পরে বাইরে গিয়ে তার বাসার দিকে তাকিয়ে দেখার চেষ্টা করি প্রিয়ঙ্কাকে তার আব্বু বাসা থেকে বাইরে পাঠিয়েছেন কি না। 2:30টার বেশ আগেই আমাদের ক্লাসের আরও অনেকেই চলে এসেছে। সবার হাতেই কোনো না কোনো ধরনের ব্যাগ, না হয় প্যাকেট। আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে গা ঢাকা দিয়ে লুকিয়ে রইলাম। একজন শুধু প্রিয়ঙ্কার বাসার দরজার দিকে তাকিয়ে রইল। 2:30 বাজার আগেই আমরা দেখলাম প্রিয়ঙ্কা তার বাসা থেকে বের হয়েছে। তার পিঠে একটা ব্যাগ, হাতে একটা কাগজ। কাগজটা পরে সেটা ব্যাগে রেখে সে এদিক সেদিক তাকিয়ে রাস্তায় নেমে একটা রিক্সা নিল। রিক্সাটা চলে যাওয়ার সাথে সাথেই আমরা চারিদিক থেকে বের হয়ে প্রায় দৌড়ে প্রিয়ঙ্কার বাসায় চলে এলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। প্রিয়ঙ্কার আব্বু তার হুইল চেয়ারে বসে একটা খবরের কাগজ পড়ছিলেন। প্রিয়ঙ্কার আব্বু যে হুইল চেয়ারে থাকেন সেটা আগেই সবাইকে বলে রেখেছিলাম, তাই সবাই সেটা স্বাভাবিকভাবে নিল। প্রিয়ঙ্কার আব্বু আমাদের দেখে বললেন, তোমরা এসে গেছো তাহলে? আমি বললাম, জি চাচা। প্রিয়ঙ্কার আব্বু বললেন, তোমাদের হাতে আধা ঘন্টা সময়। আমি প্রিয়ঙ্কাকে পাঠিয়েছি একটা ওষুধ কিনে আনতে ফার্মেসি থেকে, কিন্তু আধ ঘন্টার মাঝে চলে আসবে। জয়ন্ত বলল, আধা ঘন্টার মাঝে আমাদের অন্য সবাই চলে আসবে আঙ্কেল। জয়ন্তের কথা হবার আগে মৌটুসি আর নীলিমা একটা হারমোনিয়াম আর কিছু পুটলি নিয়ে ঢুকলো। তাদের পিছু পিছু আরও কয়েকজন, এবং আরও কিছুক্ষণের মাঝে আরও অনেকে। দেখতে দেখতে প্রায় সবাই চলে এসেছে। প্রিয়ঙ্কার আব্বু আমাদের কাজ করতে দিয়ে পাশের ঘরে চলে গেলেন। নাইমা রঙিন কাগজ কেটে লিখে এনেছে জয় হোক প্রিয়ঙ্কার, সেটা দেওয়ালে লাগানো হলো। বেলুন ফুলিয়ে ফুলিয়ে ঘরের নানা জায়গায় ঝুলিয়ে দেওয়া হলো। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখা হলো। মৌটুসি, নীলিমা আর তার দলবল হারমোনিয়াম নিয়ে রেডি। আদনান, ইশতিয়াক, মামুন আর জয়ন্ত তাদের নাটকের জন্য রেডি। আদনান এবং ইশতিয়াক হবে সন্ত্রাসী, মামুন পুলিশ অফিসার আর জয়ন্ত পথচারী। সন্ত্রাসী আদনান এবং ইশতিয়াকের হাতে অস্ত্র, তাদের চেহারা বিদঘুটে। পুলিশ অফিসার মামুন নকল গোঁফ লাগিয়েছে। পথচারী জয়ন্ত হাবাগোবা সেজে বসে আছে। শিউলি জানালার কাছে দাঁড়িয়ে আছে, প্রিয়ঙ্কাকে দেখলে আমাদের সতর্ক করে দেবে। আমরা তখন সবাই দরজার কাছে চলে আসব। 3টা বাজার সাথে সাথেই প্রিয়ঙ্কার জন্য আমরা অপেক্ষা করতে থাকি। আমাদের সাথে প্রিয়ঙ্কার আব্বুও আছেন, মুখে হালকা একটা দুশ্চিন্তা নিয়ে তার হুইল চেয়ারে বসে আছেন। ঠিক 3টা 10-এ প্রিয়ঙ্কাকে রিক্সা করে আসতে দেখা গেল।
শিউলি চাপা গলায় বলল, প্রিয়ঙ্কা আসছে, সবাই রেডি। আমরা সবাই তখন দরজার কাছে ভিড় করে দাঁড়ালাম। উত্তেজনায় আমাদের বুক ধুকপুক করছে। শুনতে পাচ্ছি সে সিঁড়ি দিয়ে উঠছে। দরজার সামনে দাঁড়ালো, তারপর দরজায় শব্দ করলো। আদনান টান দিয়ে দরজা খুলে ফেললো, আর আমরা সবাই বিকট গলায় চিৎকার করে উঠলাম, সারপ্রাইজ! তারপর যে ঘটনা ঘটলো তার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না। প্রিয়ঙ্কা ভয়ানক চমকে লাফিয়ে পিছিয়ে সরে যেতে গিয়ে পা বেঁধে পড়ে গেল। আমরা দেখলাম সে সিঁড়িতে একেবারে মাথা উল্টে পড়ে গেছে। দেওয়ালে জুড়ে তার মাথা লেগেছে এবং সেভাবে গড়িয়ে পড়ে যেতে যেতে সিঁড়ির নিচে সে আটকে গেল। একটা হাত তার শরীরের নিচে এমন অস্বাভাবিকভাবে ঢুকে আছে যে দেখলেই বোঝা যায় হাতটা নিশ্চয়ই ভেঙে গেছে। আমরা বিস্ফোরিত চোখে দেখলাম প্রিয়ঙ্কা নিথর হয়ে পড়ে আছে, নড়ছে না। ভয়ে আতঙ্কে আমার হৃৎপিণ্ডটা হঠাৎ করে যেন থেমে গেল। আমি শুনলাম প্রিয়ঙ্কার আব্বু বলছেন, তোমাদের কেউ একজন আমাকে ধরে একটু নিচে নামিয়ে নিয়ে যাও প্রিয়ঙ্কার কাছে, প্লিজ। হাসপাতালে নেওয়ার পর যখন প্রিয়ঙ্কাকে এক্স রে করা হচ্ছে তখন তার জ্ঞান ফিরে এলো। ডান হাতটা কোণের কাছে ভেঙে গেছে, সেটা প্লাস্টার করে দেওয়া হলো। যেহেতু মাথায় ব্যথা পেয়েছে সেজন্য তাকে হাসপাতালে আরও 3 দিন রাখা হলো চোখে রাখার জন্য। যখন হাসপাতাল থেকে ছাড়া হয় তখন আমরা অনেকে সেখানে ছিলাম। প্রিয়ঙ্কার আব্বু যখন প্রিয়ঙ্কাকে নিয়ে অনেক কষ্ট করে ক্যাবে উঠে তার হুইল চেয়ারটা ভাঁজ করে পিছনে রাখছেন, তখন আমার দিকে তাকিয়ে কষ্ট করে একটু হেসে বললেন, বুঝলে ইয়াং ম্যাথমেটিশিয়ান, এই জন্য আমি সবসময় সারপ্রাইজ পার্টিকে একটু ভয় পাই। সারপ্রাইজটা কোন দিক থেকে আসবে কেউ বুঝতে পারে না। প্রিয়ঙ্কার হাতের প্লাস না খোলা পর্যন্ত আমরা সবাই পালা করে তার ক্লাস নোট লিখে দিয়েছি, হোমওয়ার্ক খাতায় তুলে দিয়েছি। স্কুলে টিফিনের সময় যখন দরকার হয়েছে তাকে খাইয়ে দিয়েছি। প্রত্যেক দিন বিকালে তার স্কুলের ব্যাগ ঘাড়ে করে বাসায় পৌঁছে দিয়েছি। ক্লাসের সব ছেলেরা বলল তারা সবাই মিলে 1000 বার কান ধরে উঠবোস করবে। প্রিয়ঙ্কার মনটা নরম করতে 1000 বার করতে হয় নাই, 100 বার করার পরেই সে সবাইকে মাফ করে দিয়েছে। প্রিয়ঙ্কা মাফ করে দিয়েছে সত্যি, কিন্তু তার আব্বু আমাদের মাফ করছেন কিনা, কিংবা এখন না করলেও পরে কোনো দিন মাফ করবেন কিনা, সে বিষয়ে আমাদের সবারই খুব সন্দেহ রয়ে গেছে। আম্মুর কিছু একটা হয়েছে। কি হয়েছে আমি জানি না। সত্যি কথা বলতে কি, কিছু একটা হয়েছে, সেটা আমি কেমন করে জানি সেটাও আমি জানি না। কিন্তু আমি মোটামুটি নিশ্চিত আম্মুর কিছু একটা হয়েছে। অন্ধ মানুষেরা চোখে দেখতে পায় না বলে তারা সব কিছু শব্দ দিয়ে অনুভব করে। আমিও আসলে অন্ধ মানুষের মতো। আমি আম্মুকে দেখি না। আম্মুর সাথে আমার দেখা হয় যখন আম্মু আমাকে মারেন তখন। বাকি সময়টুকু আমি আম্মুকে অনুভব করি শব্দ দিয়ে। আমি স্টোররুমে আমার ছোটো বিছানা থেকে আম্মুর প্রত্যেকটা শব্দ শুনতে পাই। আম্মু ঘুম থেকে উঠছেন, বাথরুমে যাচ্ছেন, জানালা খুলে বাইরে তাকাচ্ছেন, গুনগুন করে গান গাইছেন। আম্মুর প্রত্যেকটা শব্দ আমি খুঁটিয়ে খুঁটিয়ে শুনি। টেলিভিশনের অনুষ্ঠান দেখে হাসছেন, সিডিতে গান শুনছেন, কিংবা খাবার টেবিলে বসে ভাইয়া আর আপুর সাথে গল্প করছেন। সব কিছু শুনে শুনে সেগুলো আমার মাথায় গেঁথে গেছে। হঠাৎ হঠাৎ যখন আমার সাথে দেখা হয়, এক মুহূর্ত যখন রেগে আগুন হয়ে যান, তখন যখন হিংস্রভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়েন, তখনও আমি বুঝতে পারি আম্মু কখন কি করবেন। অন্ধ মানুষের মতো শুধু শব্দ শুনে শুনে আমি গত 3 বছর আম্মুকে বোঝার চেষ্টা করেছি। তাই যখন স্টোররুমের কোনায় বসে হঠাৎ করে আম্মুর পরিচিত শব্দগুলো শুনতে পাই না, তখন বুঝতে পারি আম্মুর কিছু একটা হয়েছে। খাবার টেবিলেও আম্মু আজকাল আগের মতো কথা বলেন না। অনেক সময় নিঃশব্দে খাওয়া শেষ করেন। মাঝে মাঝে আমার আম্মুকে দেখার ইচ্ছে করে, কিন্তু আমি সাহস পাই না। সেদিন রাত্রিবেলা আমি মিচকিকে হাতে নিয়ে তার সাথে ফিসফিস করে কথা বলছি। এটা আমার আজকাল অনেকটা অভ্যাসের মতো হয়ে গেছে। সারাদিন কি হয়েছে সেটা খুঁটিয়ে খুঁটিয়ে তাকে বলি। আমি জানি শুনলে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কেন জানি মনে হয় মিচকে আমার সব কথা বুঝতে পারে। কথা বলতে বলতে হঠাৎ আমি একটু নিজের অজান্তেই একটু জোরে কথা বলে ফেলেছি। আম্মু কী কারণে রান্নাঘরে এসেছেন। আমার গলার স্বর শুনে নিঃশব্দে স্টোররুমে এসেছেন। দেখতে আমি কার সাথে কথা বলছি আমি খেয়াল করিনি। হঠাৎ করে মুখ তুলে তাকিয়ে দেখি আম্মু দরজায় দাঁড়িয়ে আছেন, অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমার হাতের তালুতে মিচকি বসেছিল। সেও তখন ঠিক আমার মতো অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়েছে। আম্মুর মুখটা ঘেন্নায় বাঁকা হয়ে গেল। মুখ বিকৃত করে বললেন, তোর হাতে এটা কি? আমি হাতটা নামিয়ে মিচকিকে লুকিয়ে ফেলতে যাচ্ছিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আম্মু চিৎকার করে বললেন, ইঁদুর? তোর হাতে ইঁদুর?
আমি মিচকিকে ঝেড়ে ফেলে দিয়ে সেটাকে তাড়াতাড়ি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুকা ইঁদুরটা সেটা বুঝলো না। মনে করলো সেটা আরেকটা খেলা। লাফিয়ে আমার হাত বেয়ে কাঁধে উঠে আম্মুর দিকে তাকিয়ে রইল। আম্মুকে দেখে মনে হলো বুঝি মাথা ঘুরে পড়ে যাবেন। আমার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে রইলেন। আমি জানি এখনই আম্মু চিলের মতো চিৎকার করে উঠবেন, তারপর হাতের কাছে যেটাই পান সেটা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। কিন্তু আমি দেখলাম আম্মু কিছুই করলেন না, বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়েই থাকলেন। আমি এতটুকু শব্দ না করে নিঃশ্বাস বন্ধ করে আম্মুর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আমার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর আমার মনে হতে লাগলো আম্মু আমার দিকে তাকিয়ে আছেন কিন্তু আমাকে দেখছেন না। আম্মু তখন ধীরে ধীরে তার মাথায় হাত দিলেন। তার মুখটায় যন্ত্রণার একটা চিহ্ন ফুটে উঠল। সেভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টলতে টলতে কীভাবে জানি স্টোররুম থেকে বের হয়ে গেলেন। আমি একটু পরে শব্দ শুনে বুঝতে পারলাম আম্মু ডাইনিং টেবিলে মাথা রেখে চুপচাপ নিঃশব্দে বসে আছেন। আমার খুব ইচ্ছে হলো আম্মুকে গিয়ে জিজ্ঞেস করি, আম্মু তোমার কি হয়েছে, কিন্তু সাহস হলো না। রাত্রিবেলা আমি দুলিখালাকে জিজ্ঞেস করলাম, দুলিখালা আম্মুর কি হয়েছে? দুলিখালা অবাক হয়ে বলল, কি হবে, কিছুই হয়নি। তাহলে আম্মু আজকাল এত কম কথা বলেন কেন? তোমার আম্মু কোনো দিনও বেশি কথা বলে নাই, বলে দুলিখালা পুরো ব্যাপারটা উড়িয়ে দিল। সেদিন রাত্রে আমি খুব সাহসের একটা কাজ করলাম। রাত্রিবেলা যখন সবাই নিজের নিজের ঘরে চলে গেছে, তখন আমি পা টিপে টিপে আপুর ঘরে গিয়ে হাজির হলাম। আপু আমাকে দেখে অবাক হয়ে গেল। ভুরু কুচকে ফিসফিস করে বলল, তপু? হ্যাঁ আপু, কি হয়েছে? আপু আম্মুর কি হয়েছে? আপু অবাক হয়ে আমার দিকে তাকালো, বলল, কার? আম্মুর? কি হবে? আম্মু কেমন জানি অন্যরকম ব্যবহার করছেন। আপু তখনও আমার কথা বুঝতে পারছিল না। মাথা নেড়ে বলল, কীরকম অন্যরকম ব্যবহার করছেন? আমি বললাম, আমি জানি না। আপু আমার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে রইল। আমি কি করব বুঝতে না পেরে আমার স্টোররুমে ফিরে এলাম। আমার সন্দেহটা যে সত্যি সেটা সপ্তাহখানেকের মাঝেই সবাই বুঝতে পারলো। আম্মুর অফিসের গাড়ি এসেছে। অফিসে যাওয়ার জন্য আম্মু বের হবেন। হঠাৎ করে ডাইনিং টেবিলের কাছে এসে হাঁটু ভেঙে পড়ে গেলেন। টেবিলের কোনায় মাথা লেগে মাথায় বেশ খানিকটা কেটে গেল। আম্মু যদিও উঠে বসে আমার কিছুই হয়নি বলে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু অন্যরা তার কথা শুনল না। তাকে ধরে একরকম জোর করে হাসপাতালে নিয়ে গেল। মাথায় ব্যথা পেয়েছেন বলে মাথার এক্সরে করে দেখতে পেলাম মাথার ভিতরে একটা বড় টিউমার। এরপরে সব কিছু কেমন যেন দ্রুত ঘটতে লাগলো। টিউমারটি মোটেও নিরীহ টিউমার না, এটাকে অপারেশন করাতে হবে। অপারেশন করলেই যে আম্মু ভালো হয়ে যাবেন কোনো ডাক্তার সেটাও দাবি করলো না। আম্মু হাসপাতালে আছেন। প্রতিদিন বিকেলে ভাইয়া আর আপুর কাছে আম্মুর খবর শুনতে পাই। যে সব বিষয়ে আম্মু বিচলিত হন সেগুলো না করার জন্য ডাক্তারের কড়া নির্দেশ। তাই আমার হাসপাতালে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি তাই হাসপাতালে যেতে পারি না। আপু কিংবা ভাইয়া বাসায় এলে তাদের কাছে আম্মুর খবর নেই। খুব দ্রুত আম্মুর অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগলো। আমাকে কেউ সেটা বলে দেয়নি, কিন্তু আমি জানি আম্মুর মাথায় ভয়ঙ্কর একটা অপারেশন হবে। শুধু অপারেশন হলে হবে না, তারপর কোনো একটা অলৌকিক ঘটনা ঘটতে হবে। শুধুমাত্র তাহলেই আম্মুকে বাঁচানো সম্ভব। আম্মু বাসায় নেই বলে আমাকে স্টোররুমে বসে থাকতে হয় না। আমি মাঝে মাঝে বাসার ভিতর হাঁটাহাঁটি করি। অনেক দিন পর আমি আম্মুর ঘরে গিয়েছিলাম। ড্রেসিং টেবিলের উপর তার পাউডার, লিপস্টিক, পারফিউম সাজানো। চিরুনিতে আম্মুর দু একটা চুল লেগে আছে। ওয়ারড্রোবের ভিতরে আম্মুর শাড়ি, ব্লাউজ। বিছানার গায়ে দেওয়াল কম্বল বাস করে রাখা আছে, শুধু আম্মু নেই। দেওয়ালে আব্বু আর আম্মুর ছবি, বিয়ের পরপর তোলা। দুজনকেই দেখাচ্ছে খুব কম বয়সী। দুজনে এমনভাবে হাসছেন যে মনে হয় একটু খেয়াল করলে হাসির শব্দ শোনা যাবে। বসার ঘরে বসে একদিন টেলিভিশন অন করেছি। কতদিন টেলিভিশন দেখি না বলে জানি না। আজকাল টেলিভিশনের কত রকম নতুন নতুন চ্যানেল বের হয়েছে। কিছু কিছু খুব মজার, আর কিছু কিছু এত উদ্ভট যে মানুষজন কেমন করে দেখে সেটাই আমি চিন্তা করে পাই না। টেলিভিশন না দেখে আমার টেলিভিশন দেখার অভ্যাস চলে গেছে। তাই কিছুক্ষণ দেখার পরই আমার কেমন জানি বিরক্ত লাগতে থাকে। আমি টেলিভিশন বন্ধ করে দিয়ে উঠে আসি। বাইরের ঘরে শেলফে অনেক বই। আমি বইগুলো উল্টে পাল্টে দেখি, কিন্তু মনের ভিতরে এক ধরনের অস্থিরতা। তাই কোনো কিছু আর পড়তে ইচ্ছে করে না। আম্মুর মাথার অপারেশন হলো 2 সপ্তাহ পরে। তাকে বিদেশ নেওয়া হবে কিনা সেটা নিয়েও একটু আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মামা খালুরা আপু আর ভাইয়ার সাথে কথা বলে এখানে অপারেশন করবেন বলে ঠিক করলেন। যেদিন অপারেশন করা হবে সেদিন সকাল থেকে আমি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে রইলাম।
যখন আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন আপু আর ভাইয়া আম্মুর কাছে গিয়ে তার হাত ধরে রইল। আমি দূরে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে রইলাম, যেন আমাকে দেখতে না পান। হঠাৎ করে দেখে ফেললে কিছু একটা হয়ে যেতে পারে। অপারেশনটি শেষ হতে 5-6 ঘন্টা সময় নিল। যারা অপারেশন করেন তারা টানা 6 ঘন্টা বিশ্রাম না করে কীভাবে দাঁড়িয়ে থাকেন কে জানে। অপারেশন থিয়েটার থেকে বের করে আম্মুকে একটা ঘরে নিয়ে রাখা হলো। আম্মুর জ্ঞান নেই বলে আপু আর ভাইয়ার সাথে আমিও দেখতে গেলাম। মাথার মাঝে ব্যান্ডেজ, নাক এবং মুখ থেকে প্লাস্টিকের নল বের হয়ে আসছে। চোখ বন্ধ এবং মুখ অল্প খোলা। নিঃশ্বাসের সাথে সাথে এক ধরনের শব্দ হচ্ছে, কেমন যেন অস্বস্তিকর একটি শব্দ। শুনলে বুকের ভেতর কেঁপে ওঠে। শরীরের নানা জায়গা থেকে নানা রকম তার বের হয়ে এসেছে। চারপাশে অনেক রকম যন্ত্রপাতি, সেগুলোতে অনেক রকম আলো, অনেক রকম শব্দ। আম্মুকে দেখে আমার কাছে একজন অচেনা মানুষ বলে মনে হতে লাগলো। আমাদের সেখানে বেশিক্ষণ থাকতে দিল না। একটু পরেই একজন নার্স এসে আমাদের বের করে নিয়ে এলো। আম্মুর জ্ঞান ফিরবে কি না সেটা নিয়ে সবার ভিতরে সন্দেহ ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আম্মুর জ্ঞান ফিরে এলো। আপু আর ভাইয়া যখন আম্মুর সাথে কথা বলে ফিরে এলো, আমি জিজ্ঞেস করলাম, আম্মু কেমন আছেন? আপু নিঃশ্বাস ফেলে বললেন, আগের মতোই। কথা বলছেন আম্মু? হ্যাঁ, একটু বলেছেন। কি বলছেন আম্মু? আপু হাত নেড়ে উড়িয়ে দেওয়ার মতো করে বলল, এই তো এটা সেটা। আমি অনেক আশা নিয়ে জিজ্ঞেস করলাম, আমার কথা কিছু বলছেন আম্মু? আপু আমার দিকে অবাক হয়ে তাকালো, বলল, না আম্মু তোর কথা কিছু জিজ্ঞেস করেন নাই। আমি একটু অপ্রস্তুত হয়ে সরে এলাম। আমি একেবারে গোপনে একটা ছেলে মানুষে আশা করে বসেছিলাম। আমি ভেবেছিলাম আম্মুর মাথায় সেই ভয়ঙ্কর টিউমারটির জন্য আম্মু আমাকে সহ্য করতে পারেন না। সেই টিউমারটি এখন কেটে ফেলে দেওয়া হয়েছে। এখন হয়তো আম্মু আবার আগের মতো আমাকে ভালোবাসবেন। আপুর কথা শুনে বুঝতে পারলাম সেটা সত্যি নয়। ঠিক কেন জানি না আমার বুকটা ভেঙে গেল অন্যরকম একটা কষ্টে। ধীরে ধীরে আম্মুর অবস্থা আরও খারাপ হয়ে এলো। আমি দেখতে পারবো না জেনেও প্রত্যেক দিন এসে কেবিনের বাইরে বসে থাকতাম। ভাইয়া আর আপু ভিতরে গিয়ে আম্মুর সাথে একটু কথা বলে বের হয়ে আসতো। আমি তাদের কাছে জানতে চাইতাম আম্মু কেমন আছেন। তারা পরিষ্কার করে কিছু বলতে পারতো না, দায় সারা কিছু একটা বলতো। আমি অপেক্ষা করতাম কখন আম্মু ঘুমাবেন, তখন দূর থেকে তাকে গিয়ে দেখে আসতাম। শুধু বই করতো, হঠাৎ যদি ঘুম ভেঙে আমাকে দেখে রেগে যান তখন কি হবে। তাকে একবার হাত দিয়ে ছোঁয়ার জন্য আমার সমস্ত শরীর আকুলি বিকুলি করত। শুধু মনে হতো একবার যদি আম্মুর বুকের উপর মাথা রেখে আম্মুর সাথে একটা কথা বলতে পারতাম। সাধারণ একটা কথা, সহজ একটা কথা। ধীরে ধীরে সবাই বুঝতে পারলো আম্মু আসলে বাঁচবেন না। আম্মু বেশিরভাগ সময়ই জাগা এবং ঘুমের মাঝামাঝি একটা জায়গায় থাকেন। আজকাল মাঝে মাঝে আপু আর ভাইয়াকেও নাকি চিনতে পারেন না। সরাসরি জিজ্ঞেস করতে পারি না, তাই ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করে জানতে চাই আম্মু আমার কথা কিছু বলছেন কিনা, কিন্তু কখনোই বলেন না। আমি যে আছি সে কথাটাই যেন ভুলে গেছেন। আর কয়দিন পর আম্মু আর কাউকে চিনবেন না, তখন কি হবে? আম্মুর জীবন থেকে আমি একেবারে হারিয়ে যাব। খুব মন খারাপ করে একদিন আমি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ ডাক্তারদের সাদা গাউন পরা একজন ভদ্র মহিলা আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে আমি কোথায় দেখেছি? আমি ইতস্তত করে বললাম, মনে হয় এইখানে। আমি প্রত্যেক দিন এখানে আসি। ওহো, এইখানে না, আমি তো এইখানে আগে আসি নাই। ডাক্তার ভদ্রমহিলা কিছুক্ষণ আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলেন। হঠাৎ তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, মনে পড়েছে, তুমি চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, গ্রেট ম্যাথমেটিশিয়ান। আমি কি বলবো বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে রইলাম। ভদ্রমহিলা মাথা নেড়ে বললেন, আমি আমার মেয়েকে সেই কম্পিটিশনে নিয়ে গিয়েছিলাম। আমার মেয়ে তোমার অটোগ্রাফ নিয়েছিল। আমি কি বলবো বুঝতে না পেরে বললাম, ও তুমি এখানে কেন? আমার আম্মুর মাথায় অপারেশন হয়েছে। কত নম্বর বেড? 17। ভদ্রমহিলা আর কিছু না বলে ভিতরে ঢুকে গেলেন। আমি একা একা বাইরে বসে আছি, তখন দেখতে পেলাম সেই ডাক্তার ভদ্রমহিলা আবার বের হয়ে এসেছেন। আমাকে দেখে আবার আমার কাছে এগিয়ে এসে দাঁড়িয়ে বললেন, তুমি কি তোমার মায়ের সাথে কথা বলতে চাও? আমি তাড়াতাড়ি মাথা নাড়লাম, বললাম, না না। ডাক্তার ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, কেন না? আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ডাক্তার ভদ্রমহিলা বললেন, এসো ভিতরে এসো। একটু থেমে নরম গলায় বললেন, তোমার আম্মু এই সময়টাতে নিশ্চয়ই তার ছেলে মেয়েকে দেখতে চাইবেন। আমি আস্তে আস্তে বললাম, আমার আম্মুর সামনে যাওয়া নিষেধ, আমাকে দেখলে আম্মু রেগে যান। ডাক্তার ভদ্রমহিলা কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থেকে একটা ছোটো নিঃশ্বাস ফেলে বললেন, তোমার আম্মুর আর রেগে ওঠার ক্ষমতাটুকু নেই খোকা। ভদ্রমহিলা আমার হাত ধরে বললেন, এসো আমার সাথে। ভেতরে পাশাপাশি অনেকগুলো বেড।
আম্মুর বেডটা এক কোণায়। ডাক্তার ভদ্রমহিলা আমাকে আম্মুর বেডের কাছে নিয়ে গেলেন। আম্মু চোখ বন্ধ করে শুয়েছিলেন। পায়ের শব্দ শুনে চোখ খুলে তাকালেন। ডাক্তার ভদ্রমহিলা আম্মুকে বললেন, আপনার ছেলে আপনাকে দেখতে এসেছে। তারপর আমার পিঠে হাত দিয়ে বললেন, তুমি তোমার আম্মুর সাথে কথা বলো, আমি আমার পেশেন্টকে একটু দেখে আসি। আম্মু কিছু না বলে আমার দিকে তাকালেন। আমিও আম্মুর দিকে তাকালাম। আব্বু মারা যাওয়ার পর আমি যতবার আম্মুর চোখের দিকে তাকিয়েছি ততবার আম্মুর চোখ দক করে জ্বলে উঠেছে। এই প্রথমবার আম্মুর চোখ দক করে জ্বলে উঠল না। আম্মু স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। খুব ধীরে ধীরে আম্মুর চোখ দুটো পানিতে ভরে উঠল। আম্মুর ঠোঁট দুটো হঠাৎ নেড়ে উঠল, কিছু একটা বলার চেষ্টা করছেন। আমি আম্মুর কাছাকাছি এগিয়ে গেলাম। শুনলাম আম্মু আমাকে ডাকলেন, তপু। আমি বললাম, কি আম্মু? আম্মু ফিসফিস করে বললেন, তুই একটু সামনে দাঁড়া, তোকে দেখি। আমি আম্মুর সামনে দাঁড়ালাম। আম্মু অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ফিসফিস করে বললেন, আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, তাই না? আমি মাথা নাড়লাম, বললাম, না আম্মু, করনি। আম্মু বললেন, করেছি, আমি জানি। আম্মু কেমন জানি ক্লান্ত হয়ে গেলেন। মনে হলো কয়েকবার নিঃশ্বাস নিয়ে একটু শক্তি সঞ্চয় করলেন। তারপর বললেন, তোর আব্বু মারা যাওয়ার পর আমার যে কী হয়ে গেল আমি জানি না। আমি তোকে সহ্য করতে পারতাম না তপু। আমি আম্মুর আরেকটু কাছে এগিয়ে গেলাম। ভয়ে ভয়ে বললাম, আমি তোমার হাতটা একটু ধরে আম্মু। ধরবি? ধর। আমি আস্তে আস্তে আমার আম্মুর হাতটি ধরলাম। আহা, কি শুকনো আর ঠান্ডা হাত। হাতটা ধরে আমি জোর জোর করে কেঁদে ফেললাম। আম্মু স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। ফিসফিস করে বললেন, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তপু, অনেক কষ্ট। না আম্মু, দেও নাই, দিয়েছি। আমি আম্মুর হাতটা শক্ত করে ধরে রেখে বললাম, আমি যখন ছোট ছিলাম তখন তুমি আমাকে কত আদর করতে, মনে আছে? আম্মু মাথা নাড়লেন। তার মুখে হঠাৎ এক ধরনের হাসি ফুটে উঠল। আহা, কতদিন পর আমার আম্মু আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি ফিসফিস করে বললাম, আমার শুধু সেই আদরের কথা মনে আছে, আর কিছু মনে পড়ে নাই আম্মু। আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, সত্যি? সত্যি আম্মু? আম্মু আমাকে তার দুর্বল হাত দিয়ে টানলেন, বললেন, আয় বাবা, আমার আর একটু কাছে আয়। আমি আম্মুর আর একটু কাছে গেলাম। আম্মু আমাকে তার বুকের মাঝে টেনে নিলেন। আহা, কতদিন, কত রাত, কত যুগ থেকে আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছিলাম। আমি দুই হাত দিয়ে আম্মুকে শক্ত করে ধরে রাখলাম। আমার শুধু মনে হতে লাগলো, ছেড়ে দিলেই বুঝি আম্মু চলে যাবেন। খুদা, হে খুদা, আমার আম্মুকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না, তোমার দোহাই লাগে খুদা। কিন্তু খুদা আমার কথা শুনলেন না। আমার আম্মু আমাকে বুকে জড়িয়ে ধরে রেখে মারা গেলেন। বাইরে প্রিয়ঙ্কা, মোটর, শিশিউলি আরও কয়েকজন দাঁড়িয়েছিল। আমাকে বের হতে দেখে তারা এগিয়ে এলো। প্রিয়ঙ্কা চোখের পানি মুছে নরম গলায় বলল, তপু। আমি প্রিয়ঙ্কার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলাম। মা মারা গেলে একজন হাসে কেমন করে, সেটা কেউ বুঝতে পারল না। আমি জানি তারা বুঝতে পারবে না। মা মারা গেছেন বলে আমি তো হাসছিলাম না। অনেক দিন পর শেষ পর্যন্ত আমি আমার মায়ের কাছে ফিরে গিয়েছিলাম বলে হাসছিলাম। কেউ সেটা বুঝতে পারেনি, শুধু প্রিয়ঙ্কা বুঝতে পেরেছিল। আমি দেখলাম শুধু সে আমার দিকে তাকিয়ে একটু হাসলো, চোখে পানি আর ঠোঁটের কোণায় একটু হাসি। এটি কি বিচিত্র একটি দৃশ্য।